আজকে যেটা পড়া হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্ট ক্লাসের লাস্ট মডিউল স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার মধ্যে প্রথমেই রয়েছে পপুলেশন অ্যান্ড ক্যারিং ক্যাপাসিটি। তাহলে পপুলেশন গ্রোথ আর ক্যারিং ক্যাপাসিটিটা নিয়ে আজকের আলোচনা। পপুলেশন গ্রোথ অ্যান্ড ক্যারিং ক্যাপাসিটি। জনসংখ্যা বলতে কি বোঝায়, পপুলেশন বলতে কি বোঝায়, এটা আগে জানতে হবে। তারপরে জনসংখ্যা বৃদ্ধির কারণ, পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, পপুলেশন ইকোলজি, ফলাফল ইত্যাদি। তারপর ক্যারিং ক্যাপাসিটি, অপটিমাম, ম্যাক্সিমাম ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে আসবো। প্রথমে আগে জানতে হবে পপুলেশন ইকোলজি এই জিনিসটা কি জিনিস। পপুলেশন ইকোলজি হচ্ছে, এটা ইকোলজির একটা স্পেশাল ব্রাঞ্চ, যেখানেতে কি করা হয়, সেম স্পিসিস মানে যেমন গরু হলে তো গরু, ছাগল হলে ছাগল, ভেড়া হলে ভেড়া, এরকম সেম স্পিসিস তাদের ইন্ডিভিজুয়ালস সেম স্পিসিসদের ইন্ডিভিজুয়ালস নিয়ে স্টাডি করা হয়, এবং এর সঙ্গে এদের আনুষঙ্গিক অনেকগুলো প্রসেস, যেমন তাদের এগ্রিগেশন, তারা কিভাবে ইন্টারাকশন করছে একে অপরের সঙ্গে, তাদের ইন্টারাকশন, এবং এই ইন্টারাকশন, এগ্রিগেশন, এগুলো করার জন্য আরো যে ফ্যাক্টরসগুলো জড়িত রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে স্টাডি। তাহলে সেম স্পিসিসের ইন্ডিভিজুয়ালসদেরকে নিয়ে স্টাডি, যেখানেতে এগ্রিগেশন, ইন্টারাকশন এবং ইন্ডিভিজুয়ালসদের মধ্যে বা তাদের ইন্টারাকশন ও এগ্রিগেশনের ফ্যাক্টরসগুলো, সেই ফ্যাক্টরসগুলো নিয়েও পড়াশোনা করা হয়। সেটা হচ্ছে পপুলেশন ইকোলজি। এটা হলো পপুলেশন ইকোলজি। ওকে। এরপর পপুলেশন কি জিনিস তাহলে জানতে হবে। পপুলেশন ইকোলজি তো হলো, পপুলেশন কি জিনিস, কারণ পপুলেশন ইকোলজিটা দারুণ রোল রয়েছে ইকোলজিতে, প্রবলেম সলভিং এর জন্য রোল রয়েছে। পপুলেশন কথার অর্থ কি, যদি ইংরেজিতে সংজ্ঞা দেওয়া হয়, পপুলেশনটা হবে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। পপুলেশনটা কি? গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। কিন্তু সেটা কিসের হতে হবে? একটা পার্টিকুলার স্পিসিসের, পার্টিকুলার স্পিসিসের গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, যাদের মধ্যে জিন পুলটা কমন, এবং একটা অ্যান্ড শেয়ার এ পার্টিকুলার প্লেস অ্যাট স্পেসিফিক টাইম। পার্টিকুলার প্লেস অ্যাট স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। এখানেতে এর বাংলা যদি বলি, এটা হচ্ছে আসলে জনসংখ্যা। এটা এসেছে পপুলার শব্দ থেকে, পপুলেশনটা এসেছে পপুলার শব্দ থেকে। পপুলাস মানে হচ্ছে জনসংখ্যা। ওকে। তাহলে এর বাংলা ডেফিনিশন, যেটা ইংরেজিতে লিখলাম, এটা যদি বাংলা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে পপুলেশন বা জনসংখ্যা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে
একটা স্পেসিফিক টাইমে পার্টিকুলার প্লেসে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একই প্রজাতির পার্টিকুলার স্পিসিস একই প্রজাতির কি হতে হবে অন্তর্ভুক্ত সমস্ত জীবকে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসকে বলা হচ্ছে পপুলেশন। যেমন সুন্দরবনের পপুলেশনটা হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশনটা মানে সুন্দরবনের সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে বোঝানো হচ্ছে। আবার যদি বলা হয় যে বোলপুরের হাঁসের পপুলেশন একটা পার্টিকুলার টাইপ দিয়ে দেওয়া হলো, তাহলে সেই হাঁসের টোটাল কতগুলো সংখ্যা রয়েছে সেটাকে বোঝাবে। ঠিক আছে, তাহলে পপুলেশন কি সেটাকে আমরা জানতে পারলাম। এখন এই পপুলেশনের কয়েকটা দিক দিয়ে এটাকে অ্যানালাইজ করা হয়। কি কি সেটা? একটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স, ওকে, একটা হচ্ছে পপুলেশন ডাইনামিক্স, আর একটা পপুলেশন রেগুলেশন। পপুলেশন রেগুলেশন, এই তিনটে সেকশনে পপুলেশনকে অ্যানালাইজ করা হয়। পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে, পপুলেশন ডাইনামিক্সের মাধ্যমে, পপুলেশন রেগুলেশনের মাধ্যমে। ওকে, এরপর এই পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সকে যদি আমরা দেখি, এইগুলোকে যদি বাদ দিয়ে দিই, পপুলেশন ডাইনামিক্স আর রেগুলেশনকে এখন বাদ দিলাম, পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সকে দেখলে এখানেতে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। কি কি সেগুলো? যেমন সাইজ অ্যান্ড ডেনসিটি, সাইজ অ্যান্ড ডেনসিটি, ওকে। আর কি পাবো? বার্থ রেট, যেটাকে আমরা ন্যাটালিটি বলি, ন্যাটালিটি মানে হচ্ছে বার্থ রেট। তারপর হচ্ছে কি ডেথ রেট, যেটাকে আমরা বলি মোর্টালিটি বা ডেথ রেট। এজ ডিস্ট্রিবিউশন, এজ ডিস্ট্রিবিউশন, ডিসপারশন, আর ফাইনালি আসছে লাইফ টেবিলস। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। এবারে কোনটা সাইজ ডেনসিটি বলতে কি বোঝায়, ন্যাটালিটিটাই কি, মোর্টালিটি বা কি, এইগুলো জানতে হবে একটু। সাইজ আর ডেনসিটির মধ্যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কতগুলো টোটাল রয়েছে সেটাকে আমরা বলবো সাইজ, ওকে। আর ইউনিট এরিয়াতে কতগুলো নাম্বার রয়েছে সেটাকে বলা হচ্ছে ডেনসিটি। ইউনিট এরিয়াতে কত সংখ্যায় পপুলেশন আছে সেটাকে বলা হচ্ছে ডেনসিটি, আর টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালসকে বলা হচ্ছে পপুলেশনের সাইজ, টোটাল যত সংখ্যায় রয়েছে। এখন ডেনসিটিটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা ক্রুড ডেনসিটি, একটা স্পেসিফিক ডেনসিটি। ক্রুড ডেনসিটি হচ্ছে ক্রুড, এগুলো শর্ট কোশ্চেনে আসে। ক্রুড ডেনসিটি হচ্ছে নাম্বার অফ বায়োমাস, বায়োমাস কতটা রয়েছে পার ইউনিট এরিয়া। তাহলে ইউনিট এরিয়াতে বায়োমাসের এভারেজ ক্যালকুলেশনটা হচ্ছে ক্রুড ডেনসিটি। আর একটা হচ্ছে কি স্পেসিফিক ডেনসিটি, যেটাকে ইকোলজিক্যাল ডেনসিটিও বলা হয়। সেটা হচ্ছে এখানে যে বায়োমাসটা ক্যালকুলেশন করা হচ্ছে কিসে, টোটাল এরিয়ার সাপেক্ষে, টোটাল এরিয়াকে ক্যালকুলেশন করে পার ইউনিট এরিয়াতে কত বায়োমাস, সেটা হচ্ছে ক্রুড ডেনসিটি। আর একটা হচ্ছে স্পেসিফিক ডেনসিটি। স্পেসিফিক ডেনসিটিটা কি? স্পেসিফিক ডেনসিটি হচ্ছে যে টোটাল এরিয়াকে ক্যালকুলেশন করা হবে না, যতটুকু এরিয়া হ্যাবিটেট এরিয়া আর কি, মানে যতটুকু এরিয়াতে, যেমন দেখা গেল যে 100 কিমি হয়তো টোটাল এরিয়া, 100 কিলোমিটার স্কোয়ার,
তার মধ্যে হয়তো 30 কি 40 কিলোমিটার স্কোয়ারে লোকজন বসবাস করে। ক্রুড ডেন্সিটির ক্ষেত্রে কি হবে, এই 100 কিলোমিটার স্কোয়ারটাকে কাউন্ট করা হবে। কিন্তু স্পেসিফিক ডেন্সিটি যতটুকুতে বসবাস করছে এই হ্যাবিট্যাট এরিয়া যেটা, তার সাপেক্ষে পার ইউনিট এরিয়াতে কত পপুলেশন রয়েছে সেটাকে বলা হবে স্পেসিফিক ডেন্সিটি। ওকে, তাহলে এটা হচ্ছে হ্যাবিট্যাট এরিয়ার সাপেক্ষে পার ইউনিট এরিয়া, আর ক্রুডটা হচ্ছে টোটাল এরিয়ার সাপেক্ষে। ওকে, এরপরে আসছি ন্যাটালিটি বা বার্থ রেট। এটা কি জিনিস? ন্যাটালিটি হচ্ছে ডেফিনিট প্লেস, একটা নির্দিষ্ট জায়গাতে ইউনিট টাইমে কত ইউনিট টাইম, একটা নির্দিষ্ট জায়গায় একক সময়ে যত অফস্প্রিং বা শাবক বা বাচ্চার জন্ম হচ্ছে, সেটা কি বলা হচ্ছে জন্মহার বা ন্যাটালিটি। ওকে, এবার এটা ম্যাক্সিমামও হতে পারে আর ইকোলজিক্যালও হতে পারে। ন্যাটালিটিটা দুই রকমের, একটা ম্যাক্সিমাম ন্যাটালিটি আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। ম্যাক্সিমাম ন্যাটালিটি হচ্ছে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম প্রোডাকশন, ন্যাটালিটি ম্যাক্সিমাম যতটা হতে পারে একটা আইডিয়াল কন্ডিশনে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি। আর ইকোলজিক্যাল ন্যাটালিটি হচ্ছে যে প্রকৃতপক্ষে, থিওরিটিক্যালি নয়, থিওরিটিক্যালি যাই হোক কম হতে পারে বেশি হতে পারে যাই হোক, কিন্তু প্র্যাকটিক্যালি যত প্রোডাকশন হচ্ছে, বাস্তবে সম্ভবপর হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। এটা বলা যেতে পারে যে অ্যাকচুয়াল ফার্টিলিটি রেট। এই ইকোলজিক্যাল ন্যাটালিটিকে বলা হতে পারে অ্যাকচুয়াল ফার্টিলিটি রেট। একই রকম মোর্টালিটি, মোর্টালিটি হচ্ছে ডেথ রেট। যেমনভাবে জন্মহার দেখলাম, তেমনভাবেই নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট জায়গায় একক সময়ে যতগুলো মৃত্যু হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিসিসের, ততগুলোই সেটাকে বলা হচ্ছে মোর্টালিটি রেট বা ডেথ রেট, মোর্টালিটি অর ডেথ রেট। এটাও মিনিমাম মোর্টালিটি হতে পারে আর ইকোলজিক্যাল মোর্টালিটি। এখানে তো মোর্টালিটি দুটো ভাগ, একটা মিনিমাম আর একটা ইকোলজিক্যাল। মিনিমামটা কি? থিওরিটিক্যালি মিনিমাম যতগুলো ইন্ডিভিজুয়ালের লস হতে পারে সেটাকে বলা হচ্ছে মিনিমাম মোর্টালিটি। আর ইকোলজিক্যাল মোর্টালিটি হচ্ছে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, বাস্তবে যতটা মোর্টালিটি হয়, ডেথ রেট যত হয়, সেটাকে বলা হচ্ছে রিয়েলাইজড অর ইকোলজিক্যাল মোর্টালিটি। একটা নির্দিষ্ট সময়ে কতগুলো ইন্ডিভিজুয়ালের মৃত্যু হচ্ছে সেই সাপেক্ষে এটাকে ক্যালকুলেশন করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এখানেতে একটা কার্ভ চলে আসে, সেটাকে বলা হচ্ছে সারভাইভারশিপ কার্ভ। সারভাইভারশিপ, সারভাইভারশিপ কার্ভ এটা কি জিনিস? এই যে মোর্টালিটি, মোর্টালিটির যে কার্ভ সেটা হচ্ছে সারভাইভারশিপ কার্ভ। যে একটা পার্টিকুলার এজ গ্রুপ সারভাইভ করছে এবং সেখান থেকে প্যাটার্ন অফ মোর্টালিটি অ্যাজ পার এজ, সেটাকে ইন্ডিকেট করে যে কার্ভটা, সেটাকে বলছে সারভাইভারশিপ কার্ভ। এই কার্ভটা যদি আমরা একটা পিকচার ড্র করি, সে পিকচার ড্র করলে এরকম ধরনের পিকচার হবে একটা। প্রথমে হচ্ছে এখানেতে তিনটে শেপ আসবে, একটা কনভেক্স, একটা কনকেভ আর একটা ডায়াগোনাল। কনভেক্স শেপ হচ্ছে, এটা কনভেক্স শেপ, এই যে শেপটা এরকম শেপটা হচ্ছে কনভেক্স শেপ। কনভেক্স শেপ হচ্ছে, এটাকে আমরা যদি এইদিকে এজটাকে নিয়ে যাই আর এইদিকে যদি দিই সারভাইভারশিপ মানে বেঁচে থাকার হার, সারভাইভারশিপ,
একটা পার 1000 স্পিসিসের মধ্যে কতগুলো স্পিসিস বেঁচে রয়েছে, সেইভাবে কার্ভটাকে যদি এটা এই সারভাইভারশিপ শেপটাকে যদি নিই, এটা 0 দেখা গেল, এখানে তো 110, এদিকে 100, এদিকে 1000 ইত্যাদি। আর এদিকটা হচ্ছে এজ, মানে লাইফ স্প্যানের পার্সেন্টেজ। এটা হচ্ছে কি যত বয়স তার পার্সেন্টেজটা। এই কনভেক্স কার্ভে কি হয়, এটাকে হাইলি কনভেক্স কার্ভ বলা হয়। হাইলি কনভেক্স কার্ভ, হাইলি কনভেক্স কার্ভ। এখানে পপুলেশনের মোর্টালিটিটা দেখতে পাওয়া যাচ্ছে কি লো, মানে বেঁচে থাকার রেশিওটা ইন জেনারেল, বেঁচে থাকার রেশিওটা অনেকটা বেশি। এদিকে লাইফ স্প্যান আগাচ্ছে, এটা তুলনামূলকভাবে এটা একটু এইরকম ভাবে হবে আর কি, শেপটা এইভাবে, মানে মোর্টালিটি রেটটা অনেক কম। আবার যদি কনকেভ কার্ভস হয় সেক্ষেত্রে কি হবে, কনকেভ কার্ভ হলে কার্ভটা এইরকম ধরনের শেপ আসবে, এর উল্টোটা। এরকম একটা শেপ আসবে, এদিকে সেই বেঁচে থাকার যে রেশিওটা, আর এদিকে হচ্ছে এজ পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এখানে তো দেখতে পাবো যে যত সময় যাবে তত কি হচ্ছে, আস্তে আস্তে মোর্টালিটি রেট বাড়ছে, মৃত্যুর হার বেড়ে 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 যাচ্ছে। এটা হচ্ছে হাইলি কনকেভ কার্ভ। এরকম কার্ভটা যখন হবে সারভাইভারশিপ কার্ভটা, তখন তাকে বলা হচ্ছে হাইলি কনকেভ কার্ভ। ওকে, এরপর আছে ডায়াগোনাল কার্ভ। ডায়াগোনাল কার্ভটা কেমন, ডায়াগোনাল কার্ভটা হচ্ছে এদিকে সারভাইভারশিপ আর এদিকে এজ। এই কার্ভটা অনেকটা এ শেপের, এইরকম ধরনের শেপ একটা নেবে। ওকে, এখান থেকে কি বুঝতে পারছি, যে প্রায় একটা স্ট্রেট লাইনের মতো হচ্ছে, সামান্য একটু বেন্ডিং, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে লাস্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট কানেক্ট করে দিলে একদম একটা স্ট্রেট লাইন চলে আসছে। এবারে সেখানে একটু হালকা বাড়া কমা হচ্ছে, তাই তো? মানে কখনো মোর্টালিটি রেট এই যে বি টু, মানে স্ট্রেট লাইন যেটা দিলাম এটা অ্যাকচুয়ালি রেয়ার, আর যেটা এই সিগমার মতো যেটা আঁকলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ডস, মাইস, র্যাবিটস, এদের ক্ষেত্রে একদম খুব কমন। ঠিক আছে, আর এটা এরকম ধরনের কার্ভও হতে পারে, সেটা হচ্ছে যদি আর একটা ছবি আঁকি এখানেতে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের স্ট্রাকচারও হতে পারে কার্ভটা, যেটা বাটারফ্লাইয়ের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে কি বাটারফ্লাইয়ের সারভাইভারশিপ কার্ভ। এরপরে আসছি এজ ডিস্ট্রিবিউশন। এটা সারভাইভারশিপ কাজ গেল, কার্ভটা গেল, এরপর এজ ডিস্ট্রিবিউশন। এজ ডিস্ট্রিবিউশনেতে প্রি রিপ্রোডাক্টিভ এজ আর পোস্ট রিপ্রোডাক্টিভ এজ, এই তিনটে এজের কথা আমরা জানি। এজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি ন্যাটালিটি আর মোর্টালিটি রেটটাকে ভালোভাবে জানার জন্য একটা উপায়, এজ ডিস্ট্রিবিউশন। এজ ডিস্ট্রিবিউশন, এজ ডিস্ট্রিবিউশনটা
প্রি রিপ্রোডাক্টিভ এজ একটা হয়, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ একটা হয়, মানে জন্মের আগে, জন্মের পরে, আর একটা হচ্ছে রিপ্রোডাকশনের সময়ে, রিপ্রোডাক্টিভ এজ। ঠিক আছে, এখন সেই অনুযায়ী এদের বিভিন্ন পিরামিডের সাইজ হয়। এরপরে আসছে ডিসপারশন। ডিসপারশন হচ্ছে কিভাবে এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে স্পিসিসগুলো। ডিসপারশনটা 3 রকমের ভাগ হয়। ডিসপারশন হচ্ছে কি প্যাটার্ন অফ ইন্ডিভিজুয়াল, স্প্যাশিয়াল প্যাটার্ন। ডিসপারশনটাকে বলা হয় স্পেশিয়াল বা স্প্যাশিয়াল প্যাটার্ন অফ ইন্ডিভিজুয়াল, মানে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইন্ডিভিজুয়ালস গুলো, সেটা হচ্ছে ডিসপারশন। এখন এই ডিসপারশনের যে 3টে ভাগ, সেই 3টে ভাগের মধ্যে একটা রেগুলার, একটা র্যান্ডম আর একটা ক্লাম্পড। 3টে ছবিতেই এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে কি র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডম ডিসপারশন। এর ছবিটা এর ভিতরেতে আঁকবো। কিরকম? র্যান্ডম ডিসপারশন হচ্ছে যখন কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করে যেখানে সেখানে যেভাবে খুশি, এক জায়গায় অনেক বেশি, এক জায়গায় ফাঁকা ফাঁকা, আবার এক জায়গায়, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কোনো নির্দিষ্ট রুল ফলো না করে এক জায়গায় অনেক বেশি, এক জায়গায় ফাঁকা ফাঁকা, আবার কোথাও একদম নেই, এরকম যদি ডিসপারশন হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন সেটা বলছে র্যান্ডম ডিসপারশন। আর রেগুলার ডিসপারশন হচ্ছে কি সব জায়গায় সমানভাবে। রেগুলার ডিসপারশনটা কি সব জায়গায় সমানভাবে রয়েছে, সমানভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তখন সেটা হচ্ছে রেগুলার ডিসপারশন। আর একটা ক্লাম্পড, ক্লাম্পড মানে যেখানে আছে সেখানে দলবদ্ধ হয়ে রয়েছে, যেইটুকু জায়গাতে রয়েছে, এটা হচ্ছে ক্লাম্পড, ক্লাম্প ডিসপারশন। সেটা হচ্ছে যেখানেতে আছে সেখানেতে দলবদ্ধভাবে আছে। এইটাকে বলা হচ্ছে ক্লাম্পড ডিসপারশন। আর একটা লাইফ টেবিল। লাইফ টেবিল হচ্ছে এই যে টোটাল যা পড়লাম, ন্যাটালিটি, মোর্টালিটি, বিভিন্ন এজ গ্রুপে এবং বিভিন্ন সেক্সে, মেল ফিমেল, তাদের যে জন্মহার, মৃত্যুহার, এজ গ্রুপ অনুযায়ী সেটাকে যখন একটা টেবিল ফর্মে নিয়ে আসা হবে, তখন সেটাকে বলা হয় লাইফ টেবিল। ঠিক আছে, এরপরেই আসছে পপুলেশন ডাইনামিক্স। পপুলেশন ডাইনামিক্সটা কি? পপুলেশন ডাইনামিক্সটা হচ্ছে পপুলেশনকে, পপুলেশনের গ্রোথ ফর্মস, আর কিছু না। পপুলেশন ডাইনামিক্স হচ্ছে পপুলেশনের গ্রোথ ফর্ম। মানে এই যে এখানটা যেমন একটা সিগময়েড কার্ভ দেখলাম, ওই সিগময়েড কার্ভ অনুযায়ী পপুলেশন এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, লজিস্টিক গ্রোথ হবে। এখানেতে এই যে পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধি যদি আমরা লিখিত রূপ দিই, তাহলে পপুলেশন গ্রোথ, পপুলেশনের যে গ্রোথ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে কি হবে, এই যে নির্দিষ্ট সময়ে যে জন্মহার, ন্যাটালিটি, এটাকে যদি মোর্টালিটি দিয়ে বিয়োগ করে দিই, মৃত্যু হার যত, সেটাকে যদি বিয়োগ করে দিই, প্রতি 100 জনে কত জন্মাচ্ছে কত মরছে, এটা যদি একটা এভারেজ ক্যালকুলেশন করি, তাহলে এটা আমরা পাবো পপুলেশন গ্রোথ, ন্যাটালিটি মাইনাস মোর্টালিটি, সরি 100 জনে, 1000 জনে, পার 1000 পার্সন, 1000 ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আর জনসংখ্যা বৃদ্ধিটা এই জন্যই ক্যালকুলেশন করা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এই কারণে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে নেক্সট জেনারেশন বা ফিউচার জেনারেশনের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করে ডেভেলপমেন্ট করা। তাহলে লিমিটেড
পরিমাণ এনার্জি রয়েছে, সেই লিমিটেড পরিমাণ রিসোর্স ও এনার্জিকে ইউটিলাইজ করার জন্য পপুলেশন গ্রোথ হয়ে গেলে সেই এনার্জিটাকে আমরা সঠিকভাবে ডিসপার্স করতে পারবো না, ইউটিলাইজ করতে পারবো না, ফার্স্ট জেনারেশনেতেই সব শেষ হয়ে যাবে। তাই পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল করা দরকার। এই পপুলেশন গ্রোথ কন্ট্রোলের জন্যই পপুলেশন গ্রোথ নিয়ে পড়াশোনা। এবং পপুলেশন গ্রোথ কিভাবে হচ্ছে বর্তমান পৃথিবীতে, পপুলেশন গ্রোথের যে আমি যে পিডিএফটা দিয়েছি, সেই পিডিএফটা দেখলেই হবে। সেখানেতে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে পেজ নাম্বার 342, 343 এখানতে, যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আলটিমেটলি সারা পৃথিবীতে যে জনসংখ্যা যদি 1900 সালে দেখি তাহলে 160.80 কোটি ছিল। 1950-এ 248.60 কোটি। তাহলে ছিল 1900 সালে কত ছিল? প্রায় 160.80 কোটি জনসংখ্যা ছিল। 1950-এ সেই জনসংখ্যা হয়ে গেল 248.60, আর 2009-তে জনসংখ্যাটা 683.00। তাহলে প্রায় 700 কোটি জনসংখ্যা কিভাবে বেড়ে 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 যাচ্ছে। 2015 সালে লাস্ট ক্যালকুলেশন হয়েছে, সেখানেতে দেখা গেছে 709 কোটির মতো সারা পৃথিবীতে জনসংখ্যা। খুব তাড়াতাড়ি সেটা 1000 কোটি পৌঁছে যাবে। কিন্তু এই যে পপুলেশন গ্রোথ হচ্ছে, আসলে পৃথিবীরও তো একটা ধারণ ক্ষমতা রয়েছে, ক্যারিং ক্যাপাসিটি আছে, সেটা নিয়ে পরে আসবো, ক্যারিং ক্যাপাসিটিটা কি জিনিস। এই যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার বেশি যদি হয়ে যায় তাহলে পৃথিবী আর এদেরকে ধারণ করতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। এখন এই যে পপুলেশন যে বেড়ে বেড়ে যাচ্ছে, এর কারণগুলো কি কি? হোয়াট আর দ্য কজেস অফ পপুলেশন গ্রোথ? এর কারণ কি কি? প্রথম হচ্ছে জন্মহার আর মৃত্যুহারের মধ্যে অসমতা। জন্মহার মৃত্যু হারের মধ্যে অসম ব্যালেন্স। এক নাম্বার হচ্ছে জন্ম আর মৃত্যু হারে অসমতা। 2 নাম্বার হচ্ছে এই যে জনসংখ্যা কমা বাড়ার আর একটা কারণ, এই যে স্থানান্তর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। যেমন যদি ভারতের ক্ষেত্রে ধরি, বাংলাদেশ থেকে অন্য জায়গা থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে, নিয়ে ভারতের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আর যেখান থেকে অনুপ্রবেশ করছে, মানে প্রস্থান করছে, সেখানকার জনসংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই যে ইমিগ্রেশন, এমিগ্রেশন, এটাকে বলা হচ্ছে এমিগ্রেশন আর ইমিগ্রেশন, অনুপ্রবেশ আর বহির্গমন, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কিন্তু কারণ। 3 নাম্বার কারণ আকারে যদি ধরি তাহলে জেনেটিক কারণ, জেনেটিক রিজন, জৈব কারণ। জৈব কারণটা কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রজনন বৈষম্য দেখতে পাওয়া যায়। কোথাও ভালো পরিবেশ পাওয়া যাচ্ছে, সেখানেতে প্রজনন ক্ষমতা বেশি, সেখানে জন্ম হারও বেশি। আবার কোনো জায়গাতে প্রজনন ক্ষমতা কম, ভালো হচ্ছে না পরিবেশ, তখন সেখানেতে জনসংখ্যা কমে যাচ্ছে। তাহলে জেনেটিক রিজন, সঠিক একটা পরিবেশ প্রাণী জগৎ যদি পেয়ে যায়, যেখানে প্রজনন ক্ষমতা বেশি, বাসস্থান ভালো, সেই পরিবেশ বাসস্থানের উপর নির্ভর করে তাদের জেনেটিক ডেভেলপমেন্ট হবে। মানুষের ক্ষেত্রে একই রকম ব্যাপার। তাহলে জেনেটিক রিজন আর পরিবেশ বাসস্থানটা
দুটো আলাদা পয়েন্ট বইটাতে দেওয়া রয়েছে, যা করে একটা পয়েন্টও করা যেতে পারে, আলাদা পয়েন্টও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পরিবেশ আর বাসস্থান, যেমন পাহাড়ি অঞ্চলেতে জনসংখ্যা কম হবে স্বাভাবিকভাবে, আর সমুদ্রের ধারে বা উপকূলবর্তী অংশ, প্লেন ল্যান্ড, সেখানেতে স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশি হবে, যেহেতু সেখানকার বাসস্থান, পরিবেশ সবকিছু অনুকূল। এরপরে আসছে খাদ্যের অভ্যাস। খাদ্যের অভ্যাসে কি, যারা ভেজিটেবল খায় তাদের জনন ক্ষমতা বেশি, সেখানেতে ফার্টিলিটি রেট বেশি। আর যারা আমিষ খায়, মাছ মাংস ডিম বেশি খায় সাধারণভাবে দেখা যায়, তাদের ক্ষেত্রে জনন ক্ষমতা তুলনামূলকভাবে একটু কম, যদি এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা বেশি। আর একটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্যও কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির একটা বিরাট ইম্প্যাক্ট হচ্ছে, যেহেতু সবাই উপার্জন করতে শিখছে। যেমন ইউকে, ইউএসএ, জাপান, জার্মান, এখানে থেকে মহিলারাও 50% প্রায় আর্নিং করে। আবার সেখানেতে প্রায় 100%-এর কাছাকাছি লোকজন শিক্ষিত, পুরুষ স্ত্রী সবাই। তাদের ক্ষেত্রে একজন করে তারা হয়তো বাচ্চা নিচ্ছে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং অর আন্ডার ডেভেলপড, বাংলাদেশ, পাকিস্তান যখন আন্ডার ডেভেলপড, বা ইন্ডিয়ার মধ্যে ডেভেলপিং কান্ট্রি, সেখানে মহিলাদের এই জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কোনো রকমের সচেতনতা নেই। সেক্ষেত্রে তাদের কাজটাও, যেহেতু বাইরের কোনো কাজকর্ম করে না, তারা শুধুমাত্র প্রজনন করা এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির কাজকর্ম করা, চার দেয়ালে নিজেদের জীবনটাকে সীমাবদ্ধ রাখা, এটাই তাদের ডিউটির মধ্যে পড়ে যায়। এরকম ভাবনা চিন্তার কারণে সেখানে তারা সন্তান সন্ততির জন্ম বেশি দেয়। আর একটা দারিদ্রতাও একটা কারণ, যে অপারেশন করার দরকার হয়, আরো যে হেলথ মেজার্স যেগুলো নেওয়ার দরকার সেগুলো নিতে পারে না, এবং জন্ম নিয়ন্ত্রণে অনীহা দেখা দেয় এই দারিদ্রতার কারণে। তারপরে বাল্যবিবাহ, বহুবিবাহ, স্ত্রী শিক্ষা না দেওয়া, এগুলো জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে পড়ছে। এখন এই পপুলেশন গ্রোথ, যখন ন্যাচারাল ওয়েতে পপুলেশন গ্রোথ হচ্ছে তখন কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আনএক্সপেক্টেডলি পপুলেশন গ্রোথ হয় তখন তার ইফেক্টসটা কি? ইফেক্টস অফ পপুলেশন গ্রোথ, যদিও এই পপুলেশন গ্রোথের ইফেক্টটা, যেহেতু আমরা পড়াশোনা করেছি সেই জন্য আমাদেরকে এই ইফেক্টসটাই বলতে হবে, শুনতে হবে, বোঝাতে হবে, কিন্তু আসলে পপুলেশন গ্রোথ বলতে তো সামগ্রিকভাবে পপুলেশন কখনোই গ্রো করে না। যেমন আমরা যদি পপুলেশন গ্রোথ ভাবি, তখন আমরা কি মানুষের পপুলেশন গ্রোথটাকে ভাবছি, কিন্তু যদি ক্যারিং ক্যাপাসিটি দেখি, পৃথিবীতে এই যে বায়োমাসকে ক্যারিং করার যে ক্ষমতা, মানুষের, গরুর, ছাগলের, সমুদ্রের নিচের প্রাণীর সবার একসঙ্গে পপুলেশন গ্রোথ এইভাবে কিন্তু বাড়তে পারে না। কারণ পপুলেশন গ্রোথ যদি সব একসঙ্গে হয়, তাহলে পৃথিবীর যে ক্যারিং ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যারিং ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার আমরা ভাবছি যে মানুষের জনসংখ্যা বেড়ে বেড়েই চলেছে, তারপরেও তো পৃথিবীতে ধ্বংস হচ্ছে না। আসলে মানুষের জনসংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু কোনো না কোনো দিক থেকে অন্য কোনো পপুলেশন কমছে, যার ফলে বায়োমাসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। যাক, স্বাভাবিকভাবে এই যে ইফেক্ট অফ পপুলেশন গ্রোথটা হচ্ছে কি, অন্যান্য দিক থেকে যখন পপুলেশনের বৃদ্ধি হচ্ছে না, বা সেগুলো কনস্ট্যান্ট, অথবা সেগুলোও বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মানুষেরও পপুলেশন গ্রোথ হচ্ছে, তখন কি ইফেক্ট, সেই ইফেক্টটাকে কিন্তু এখানেতে জানানো হচ্ছে। প্রথমে হচ্ছে পপুলেশন গ্রোথ হয়ে যাওয়া মানে তাদের খাবারের যোগান দেওয়া, এটা একটা ব্যাপার। তারপর সেটা সমস্যা হয়ে যায়,
খাবারের যোগান দেওয়া, যেটা আমরা বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি যেমন ইন্ডিয়া, যদি জনসংখ্যা কম হতো তাহলে দেখতাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে খুব দ্রুতই ইন্ডিয়া একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়ে যেত। জনসংখ্যার কারণে ইন্ডিয়াতে ডেভেলপিং থেকে ডেভেলপড জায়গাতে আসতে পারছে না। তারপরে মানুষের মূর্খতা তো রয়েইছে, যেটা এখন দেখাই যাচ্ছে। প্রায় ভারতীয়দের 50% মানুষ হচ্ছে মূর্খ। লিখিত ভাবে নয়, লিখিত ভাবে কাগজে কলমে তো প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে 50% মূর্খ। তাহলে এই যে পপুলেশন গ্রোথের ইম্প্যাক্ট, এই যে খাবার দাবার এর যোগানে সংকট আসবে, মানুষের শিক্ষা দীক্ষায় ব্যাঘাত ঘটবে, মূর্খতার সংখ্যা বাড়বে, স্বাস্থ্য হানি হবে। জনসংখ্যা যখনই বৃদ্ধি হবে তখন মানুষ বেঁচে থাকবে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে কিন্তু বেঁচে থাকবে না, যেহেতু ট্রিটমেন্ট ঠিকঠাক করে করতে পারা যাচ্ছে না, ময়লা নিষ্কাশন করা যায় না, আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকে, এর ফলে স্বাস্থ্যহানি হবে সামগ্রিকভাবে। আর যত ন্যাচারাল রিসোর্স রয়েছে সেই ন্যাচারাল রিসোর্সের ঘাটতি ঘটবে, কারণ পপুলেশন বেড়ে যাওয়ার জন্য সেই পপুলেশনের ডিমান্ডকে ফুলফিল করতে গিয়ে সে পেট্রোল হোক, ডিজেল হোক, কয়লা হোক, বিভিন্ন ক্রপস হোক, যাই হোক, সমস্ত রকমের ন্যাচারাল রিসোর্স, সেই ন্যাচারাল রিসোর্সগুলো আস্তে আস্তে কমে যাবে, ভূমি সম্পদ কমে যাবে, ভূমি সংকট দেখা যাবে তাদের বাড়ি ঘর তৈরি করার জন্য। মানে এই আরবানাইজেশন হবে, আরবানাইজেশনের করতে গিয়ে অনেক বন জঙ্গলকে কেটে সাফ করে দিতে হচ্ছে। তারপরে ডিফরেস্টেশন হবে, ডিফরেস্টেশন হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, ইকোনমিক ইম্প্যাক্ট নেগেটিভলি পড়বে। তারপরে বিদেশ থেকে লোনের পরিমাণটা বাড়বে, টাকা পয়সা বেশি ধার নিতে হবে সেই দেশকে, চাইল্ড লেবারের ইনক্রিমেন্ট হবে, চাইল্ড লেবারের ইনক্রিজ হবে, চাইল্ড লেবার বেড়ে বেড়ে যাবে। আর সামগ্রিকভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ডিসরাপ্টেড হবে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স কি হবে, ডিসরাপ্টেড হবে। ঠিক আছে, এখন ভারতের ক্ষেত্রে আমরা এই পপুলেশন গ্রোথটাকে যদি দেখি তাহলে কেমন। ভারতে যেটা 2011 সালের জনগণনা পর্যন্ত ক্যালকুলেশন করা আছে, সেখানেতে যেমন 2011-তে 121 কোটি জনসংখ্যা, 2001-এ ছিল 102 কোটি, 1991 সালের আদমশুমারি অনুযায়ী 84.64। মানে এখানেতে বৃদ্ধি হচ্ছে কিভাবে, এখান থেকে এখানে বৃদ্ধি হয়েছে 17.64%, এখান থেকে এখানে বৃদ্ধি হয়েছে 21.34%। মানে দেখা যাচ্ছে আগে অবশ্য জনসংখ্যা আরো বেশি বেশি করেই বেড়েছে, 23% এইভাবে বেড়েছে, তার অনেক আগে আরো কম ছিল, 5%, 1%, 0.5% এইভাবে প্রথমের দিকে বেড়েছে, কিন্তু তারপরে মোর দ্যান 20% করেই বেড়ে বেড়ে যাচ্ছে, 23, 25। তার মধ্যে তুলনামূলকভাবে এবারটা 2001 থেকে 2011 পর্যন্ত 17.64% হয়েছে, তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু তারপরও অনেকটাই জনসংখ্যা বেড়েছে। 121, যেটা এখন ক্যালকুলেশন 2021-এর আদমশুমারি অনুযায়ী আবার ক্যালকুলেশন হবে, সেখানে তো জানতে পারা যাবে যে অ্যাপ্রোপ্রিয়েট এখন 2021-এ কত হয়েছে। তাহলে এই যে জন্মহার, জন্মহারের ক্ষেত্রে আমরা ভারতের অবস্থান জানি, ভারত হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি।
আফটার চায়না। চীনের পরেই ভারত রয়েছে। এখন যদি গতি প্রকৃতিকে ভাগ করা হয় কয়েকটা ভাগে, তখন সেটাকে কতগুলো ভাগ ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে কি নিশ্চল অবস্থা। নিশ্চল মানে জনসংখ্যা বৃদ্ধি খুব কম, সেটা হচ্ছে নিশ্চল। মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কি এই পপুলেশন গ্রোথটা, জনসংখ্যা বৃদ্ধি মানে জন্মহার বেশি কমটা কিন্তু নয়। জনসংখ্যার জন্মহার হয়তো বেশি, কিন্তু বিভিন্ন কারণে তারা বেঁচে থাকছে না। মানে জন্মহার বেশি বা মৃত্যুহার কম, বা মৃত্যুহার বেশি জন্মহারও বেশি, যাই হোক না কেন, কিন্তু গ্রস পপুলেশন গ্রোথ হচ্ছে না, তখন সেটা বলছে নিশ্চল। তারপরে আরেকটা হচ্ছে কি ধীর বৃদ্ধি। ধীর বৃদ্ধি হচ্ছে কি যখন পপুলেশন গ্রোথটা প্রায় গ্রেটার দেন 13.31%। তারপরে দ্রুত বৃদ্ধি। দ্রুত বৃদ্ধি হচ্ছে মোটামুটি যখন গ্রেটার দেন 24%। আর একটা হচ্ছে কিছুটা নিম্নমুখী, একটু যেমন আমরা কারেন্ট কন্ডিশনে যেটা পাচ্ছি 1981 থেকে 2001 সাল পর্যন্ত, 1981 থেকে 2001 সাল পর্যন্ত, সেখানেতে আমরা কি পাচ্ছি 21.54%, মানে কিছুটা নিম্নমুখী। আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কম, কারেন্ট আপ টু ডেটে যদি যাই 17.64%।